গত ভিডিওতে আমরা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের এই প্রশ্নপত্রটির প্রথম 15টি অঙ্ক পার্ট 1-এ দিয়েছিলাম। আজকে আমরা পার্ট 2-তে বাকি 15টি অঙ্ক সমাধান করব। তো 16 নম্বর অঙ্কটি ছিল হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অফ 24 অ্যান্ড 64। অর্থাৎ এখানে প্রশ্নটা আমরা দেখে বুঝেছি গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ এখানে গসাগু নির্ণয় করতে হবে। 24 এবং 64 যদি আমরা গসাগু করি তাহলে এখানে 8 পাবো। হাইয়েস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ গ্রেটেস্ট কমন ফ্যাক্টর HCF নির্ণয় করতে হবে। অথবা আমরা যদি অপশন চেক করি যে এখানে সবচেয়ে বড় কি 8 দিয়ে ভাগ যায় 24 এবং 64কে, 4 দিয়ে যায় না, 4 দিয়ে যায় কিন্তু 4 হচ্ছে 8-এর থেকে ছোট, আর 12 দিয়ে 64কে যায় না, 36 দিয়ে একটাকেও ভাগ যায় না। তাহলে উত্তর হবে 8, এ নাম্বার। 17 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অন অ্যান অ্যাকাউন্ট দ্যাট আর্নস টাকা 948 in simple interest over 36 months with an annual deposit of টাকা 7,900। তো এখানে বলতেছে যে এখানে চাইছে হচ্ছে ইন্টারেস্ট রেট, অর্থাৎ শতকরা বার্ষিক মুনাফার হার এখানে চাওয়া হয়েছে যে 7,900 টাকা ডিপোজিটে আমি যদি 36 মাসে 948 টাকা মুনাফা অর্জন করা হয় সাধারণ ইন্টারেস্টে, সিম্পল ইন্টারেস্টে, তাহলে হচ্ছে যে সেটার মুনাফার হার কত হবে। তো এখানে আমরা আই হচ্ছে কত, আই হচ্ছে 984, পি হচ্ছে 7900, তাহলে এন হচ্ছে যে সময়কাল 36 মাস, তার মানে 36/12 3 বছর, এবং আর সমান কত। আমরা সূত্র আই সমান পি এন আর, এই সূত্র দিয়ে সহজেই এখানে আর এর মান বের করতে পারি। অথবা আমরা যদি ঐকিক নিয়মে করতে চাই সেখানেও হবে যে 7,900 টাকা 3 বছরে দেয় 984 টাকা, তাহলে 100 টাকা 1 বছরে কত টাকা দেয়? 4 টাকা। 18 নম্বর অঙ্ক, দেয়ার আর 5 doors এ লেকচার রুম, ইন হাউ মেনি ওয়েজ ক্যান ইউ স্টুডেন্ট এন্টার দ্য রুম থ্রু এ ডোর অ্যান্ড লিভ দ্য রুম বাই এ ডিফারেন্ট ডোর। এখানে আমি একটা ছবি অ্যাড করে দিছি। তো এখানে বলছে যে 5টা গেট আছে। হ্যাঁ, তো 5টা গেট আছে একটা লেকচার রুমের। তো একজন শিক্ষার্থী একটা দরজা দিয়ে ঢুকবে এবং বাকি 4টা দরজা দিয়ে বের হবে। তো কত উপায়ে এটা সে করতে পারে? অর্থাৎ আমার যদি 1 নম্বর গেট দিয়ে সে প্রবেশ করে তাহলে সে 2, 3, 4, 5 এই গেট দিয়ে বের হতে পারবে। আবার যদি 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করে তাহলে সে 1, 3, 4, 5 এইভাবে 3, 4, 5, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সে এই 5টা গেটের মধ্যে প্রতিটা গেটে যখন একবার ঢুকবে বাকি 4টা অপশন তার হাতে থাকতেছে। তাহলে 5 বারে এরকম সে 4 × 5 অর্থাৎ মোট 20 বার 20টা উপায়ে সে এইভাবে একটা দরজা দিয়ে ঢুকে 4টা দরজা দিয়ে বাইরে যেতে পারবে। 20 উপায়। এটা যদি আমরা লজিক্যালি চিন্তা করি তাহলে সহজেই বুঝতে পারি। এবং এটা সমাধান হচ্ছে মূলত এটা হচ্ছে যে কম্বাইনেশনের অঙ্ক। তাহলে এখানে আমরা কি 5C1 এবং 4C1, এই সূত্র দিয়ে যদি আমরা অঙ্কটা করি যে তাহলে 20টা ভিন্ন ভিন্ন উপায়। 5টা গেট থেকে আমরা একটা গেট চুজ করতে হতেছি এবং বাকি 4টা গেট থাকতেছে। If machine A polishes X unit in 12 minutes and machine B polishes 5X unit in 40 minutes, in how many minutes will A and B working together polish 50X unit? অর্থাৎ এখানে বলতেছে মেশিন এ X ইউনিট পলিশ করে 12 মিনিটে আর মেশিন বি 5X ইউনিট পলিশ করে 40 মিনিটে। তাহলে এ আর বি এই দুটো মেশিন একত্রে 50X ইউনিট পলিশ করতে কত সময় লাগবে? এ ধরনের অঙ্ক আছে যে রহিম একটি কাজ এতদিনে করতে পারে, করিম একটি কাজ এতদিনে করতে পারে, তাহলে তারা উভয়ে কাজটি কত দিনে করতে পারে। তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব যে তারা দুজনে 1 মিনিটে করতে পারে। 12 মিনিটে সে করতে পারে, তাহলে 1 মিনিটে করতে পারে এক্সের 12। আবার তার হচ্ছে যে 5X ইউনিট করে 40 মিনিটে, তাহলে 1 ইউনিট হচ্ছে কত, যে 5X X ভাগ 40/5। তাহলে এ এবং বি দুজনেই 1 মিনিটে করে 5X ভাগ 24 মিনিট। তার মানে আমাদের যদি আমরা দুই পাশে যদি ক্লোজিং মাল্টিপ্লাই যদি অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাই যে 24 মিনিটে এই দুটা মেশিন করতে পারবে 5X ইউনিট।
তাহলে এখানে 50 মিনিট করতে আরও 10 গুণ বেশি, তাহলে 240 মিনিট উত্তর। পরের প্রশ্নটি হয়ে নে পজিটিভ ইন্টাগার m is divided by another positive integer n, the remainder obtained is 8. If m by n is 89.32, what is the value of n? এখানে বলা হচ্ছে যে একটা পজিটিভ ইন্টাগার অর্থাৎ একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা m কে যদি আমরা আরেকটা পূর্ণ সংখ্যা n দিয়ে ভাগ করি, তাহলে এখানে আমাদের যেই রিমাইন্ডার থাকে ভাগশেষ সেটা হচ্ছে 8। তো যদি m ডিভাইডেড বাই n ইকুয়াল টু 89.32 হয়, তাহলে n এর ভ্যালু কত? আচ্ছা, আমরা যখন ভাগ করি তাহলে ভাগের ক্ষেত্রে যেই ভাগশেষটা থাকে অবশিষ্টাংশ, সেইটা আসলে কোনটা? সেটা হচ্ছে পূর্ণ বিভাজ্য হওয়ার পর বাকি অংশটা। তাহলে m বাই n সমান যদি 89.32 হয়, তাহলে আমরা যেটা m সমান কত পাচ্ছি 89.32 n, অর্থাৎ 89 হচ্ছে পূর্ণ অংশ এবং 0.32 হচ্ছে ভগ্নাংশ। তো প্রশ্ন মতে এই যে ভগ্নাংশ 0.32 n এটাই হচ্ছে 8। তাহলে n এর মানটা এখানে যদি 8 ভাগ 0.32 দিই, তাহলে আমরা পাবো 25। তাহলে n এর মান হচ্ছে 25। পরের অঙ্ক 21 নম্বর, ইফ এ বুক স্টোর ওনার্স বাই 15 বুকস লেস ফর টাকা 900 when the price of each book goes up টাকা 3, then find the original price of a book. অর্থাৎ একটা হচ্ছে যে বুক স্টোরের মালিক 15টা বই 900 টাকায় 15টা বই কম কেনে, যখন তার প্রতিটা বইয়ের দাম 3 টাকা বেশি বেড়ে যায়। অর্থাৎ বইয়ের দাম হঠাৎ করে বেড়ে গেছে, প্রতিটা বই 3 টাকা করে বেড়ে গেছে। এই প্রতিটা বই 3 টাকা বাড়ার কারণে সে 900 টাকায় আগে যে বই কিনতো তার থেকে 15টা বই কম কিনতে পারে। তো সেই বইয়ের অরিজিনাল প্রাইসটা আমাদের জানতে চাইছেন। অর্থাৎ আমরা এখানে যখন ইকুয়েশনটা যদি সাজাইতে পারি চিন্তা ভাবনা করে, তাহলে খুব সহজে আমরা এটা বের করতে পারবো। তো আমরা ধরে নিই যে এই বইয়ের সংখ্যাটা ছিল x, let the number of books bought initially for টাকা 900 be x। তাহলে কি হচ্ছে, আমার এই x সংখ্যক বইয়ের দাম 900 টাকা, x সংখ্যক বইয়ের দাম 900 টাকা। তাহলে একটা বইয়ের দাম 900 ভাগ x, আর তার সঙ্গে আরও যুক্ত হয়েছে 3 টাকা করে বেশি প্লাস 3। এটা হচ্ছে প্রতিটা বইয়ের দাম। এবং তখন আমরা বই পাচ্ছি কয়টা, মোট ওই 15টা বুক কম, আগে যে বই ছিল এক্স, এই এক্সের থেকে 15টা কম, তাহলে x মাইনাস 15। তাহলে x মাইনাস 15 সংখ্যক প্রতিটা বইয়ের দাম 90/x প্লাস 3, এবং এত সংখ্যক বইয়ের এই একটা বইয়ের দাম এইটা। তাহলে x মাইনাস 15 সংখ্যক বইয়ের দাম হচ্ছে এই 900 টাকা। অর্থাৎ প্রতিটা বইয়ের দামকে যদি বইয়ের সংখ্যা দিয়ে আমরা গুণ করি, তাহলে এই মোট 900 টাকা পাবো। এখান থেকে যদি আমরা ইকুয়েশন সমাধান করি, তাহলে x এর মান আমরা পাবো 75। তাহলে আমার বই কত সংখ্যক ছিল, x সংখ্যক। কিন্তু এখানে চাইছে অরিজিনাল প্রাইস অফ এ বুক, তাহলে বইয়ের দাম, তাহলে 75টা বই 900 টাকা, তাহলে একটা বই 900 ভাগ 75 সমান 12 টাকা। 22 নম্বর অঙ্ক, এ ট্রেন টেক্স 10 seconds to cross a pole and 20 seconds to cross a platform of length 200 মিটার, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন? একটা ট্রেন 10 সেকেন্ডে একটা পোলকে ক্রস করে, আর 20 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম যেটা দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার এটা ক্রস করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত? অর্থাৎ ট্রেনটা সেম। এই ধরনের অঙ্ক অনেক আছে বইয়ে, যে একটা ট্রেন এত সময় একটা মানুষকে অতিক্রম করে, আবার এত সময়ে অন্য একটা প্ল্যাটফর্মকে বা ব্রিজ অতিক্রম করে, তাহলে সেই ট্রেনের দৈর্ঘ্য কত? এই ধরনের অঙ্ক করার সময় আমরা যে সূত্রটা নিয়ে সমান ভিটি, এই অঙ্কটাই করবো, যেহেতু এখানে দুইটা ভিন্ন ভিন্ন অংশ আছে কিন্তু ট্রেনটা একই, অর্থাৎ বেগটা তার একই ছিল। প্রথম অংশের জন্য তার ভি সমান এস ভাগ টি। এইখানে এস হচ্ছে দৈর্ঘ্যটা হবে, আমরা এই যে ট্রেনের দৈর্ঘ্যটাই, কারণ যখন পোল ক্রস করে বা মানুষকে ক্রস করে তখন ট্রেনের দৈর্ঘ্যটাই মূলত সে অতিক্রম করে। আর দ্বিতীয় ক্ষেত্রে তার এসটা হচ্ছে এই যে ট্রেনের দৈর্ঘ্য এল, তার সঙ্গে 200 মিটার প্ল্যাটফর্ম সেটাকে অতিক্রম করতে হবে, এবং এটা কত সময়, তখন টিটা ছিল 20 সেকেন্ড। এখান থেকে ইকুয়েশন করলে এল অর্থাৎ হচ্ছে লেন্থ অফ ট্রেন আমরা পাবো 200 মিটার। 23 নম্বর অঙ্ক, অ্যান এমপ্লয়িজ অ্যানুয়াল স্যালারি ওয়াজ ইনক্রিজ টাকা 15,000, ইফ হার নিউ অ্যানুয়াল স্যালারি নাও ইকুয়ালস 19,000, হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট ইনক্রিজ?
এখানে আসলে শতকরার একটা অঙ্ক দিচ্ছে যে একজন চাকরিজীবীর বাৎসরিক স্যালারি 15,000 টাকা বেড়েছিল। তো যদি তার বর্তমান স্যালারি হচ্ছে 90,000 টাকা হয় তাহলে শতকরা কতটুকু বেড়েছিল। অর্থাৎ বর্তমান স্যালারি যদি 90,000 হয় আর এই 90,000-এর মধ্যে বাড়ন্ত 15,000 টাকা আছে, তাহলে তার পূর্বের স্যালারি কত ছিল? 90,000 মাইনাস 15,000 75,000। এই 75,000 টাকা এবারে 15,000, তাহলে 1 টাকায় কত? 100 টাকায় কত? 20%। আচ্ছা, পরের অঙ্ক, কণা ডিপোজিটেড টাকা 505 into her saving account. If the interest rate of the account is 5% per year, how much interest will she have made after 4 years? তো এখানে বলছে যে কণা তার একটা সেভিং অ্যাকাউন্ট আছে, সেখানে 505 টাকা ডিপোজিট করেছিল, জমা রেখেছিল, এবং সেই অ্যাকাউন্টে বার্ষিক শতকরা মুনাফার হার ছিল 5%। তাহলে 4 বছর পর সে কত টাকা মুনাফা পাবে? তো এখানে সরল মুনাফার অঙ্ক, সূত্র আমরা জানি আই সমান PNR, অর্থাৎ পি এর মান হচ্ছে এখানে 500 টাকা মূলধন, 505 টাকা, এন এর মান হচ্ছে সময়কাল 4 বছর এবং আর এর মান 5%। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করি 101 টাকা ইন্টারেস্ট। পরের অঙ্ক, বিল অ্যান্ড বেন ক্যান ক্লিন দ্য গ্যারেজ টুগেদার ইন 6 hours. It takes Bill 10 hours working alone. How long will it take Ben working alone? এরকম অঙ্ক আছে যে দুইজন বন্ধু মিলে কাজ করতেছে, একত্রে কাজ করে এত অংশ, একজনের কাজ করে এত অংশ। আচ্ছা, তাহলে বিল এবং বেন দুইজনে একটা গ্যারেজ পরিষ্কার করতে পারে 6 ঘন্টায়। যদি বেন একাই 10 ঘন্টা কাজটি করতে পারত, তাহলে বেন একা যদি কাজ করতে তাহলে কত সময় লাগতো? তাহলে দুইজনে আমার হচ্ছে যে 6 ঘন্টা করে ফুল অংশ, তাহলে এক ঘন্টায় করবে 6 ভাগের 1 অংশ। আবার অনুরূপভাবে বিলের ক্ষেত্রে যেহেতু 10 ঘন্টা লাগে, তাহলে বিল একাই করে 1 ভাগ 10 অংশ। এখান থেকে বিল এবং বেন দুইজনে 1 ঘন্টায় যেই কাজ করে সেটা থেকে যদি বিলের অংশটা বাদ দিই তাহলে আমরা বেনের অংশটা পাবো। অর্থাৎ বেন 1 ঘন্টায় এই কাজের 15 ভাগের 1 ভাগ করে, তাহলে পুরো কাজটা করতে 15 ভাগের 1 ভাগ করতে 1 ঘন্টা লাগে, তাহলে 15 অংশ পূরণ করতে তাকে 15 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ মনে রাখবো যে আমরা এটা তার উল্টায় যাবে। হ্যাঁ, তাহলে বেনের হচ্ছে 15 ঘন্টা সময় লাগবে। পরের অঙ্ক, দ্য পেরিমিটার অফ এ রেক্টাঙ্গেল ইজ 104 inches, দ্য ওয়াইড ইজ 6 inches লেস দ্যান 3 times দ্য লেন্থ, ফাইন্ড দ্য ওয়াইড অফ দ্য রেক্টাঙ্গেল। একটা আয়তক্ষেত্রে আছে যেটার পরিধি বলছে যে পরিসীমা, পেরিমিটার বলছে যে 104 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য প্রস্থটা দেওয়া নাই, তবে একটা সম্পর্ক দেওয়া আছে যে তার ওয়াইডটা হচ্ছে, অর্থাৎ প্রস্থটা হচ্ছে দৈর্ঘ্যের 3 গুণের থেকে 6 ইঞ্চি কম। তো আমার প্রস্থটা বের করতে হবে। তো আমরা ধরি নেই যে এটার দৈর্ঘ্য হচ্ছে এ এবং প্রস্থ হচ্ছে ডাব্লিউ। তাহলে প্রথম শর্ত মতে পেরিমিটারের সূত্র জানি 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান 104। আর দ্বিতীয় শর্ত মতে ডাব্লিউ অর্থাৎ ওয়াইডটা হচ্ছে দৈর্ঘ্যের 3 গুণের থেকে 6 কম, তাহলে 3a - 6। আমরা যদি 1 নম্বর সমীকরণে ডাব্লিউ এর মানটা বসাই দিই তাহলে এখানে আমরা এর মানটা পেয়ে যাব, অর্থাৎ লেন্থের মান পাবো। কিন্তু আমাদের ব্রেথ ওয়াইড বের করতে বলছে, অর্থাৎ প্রস্থ। তাহলে এইখানে এই ব্রেথটা হচ্ছে কি 3a - 6, তাহলে 3 ইন্টু 14.5 - 6, তাহলে 37.5 ইঞ্চি। এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, 3 শার্টস অ্যান্ড 5 টাইস কস্ট টাকা 23, 5 শার্টস অ্যান্ড 1 টাই কস্ট টাকা 20, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 শার্ট? এই ধরনের অঙ্ক আরও আছে যে 5টা গরু 3টা ছাগলের দাম এত টাকা, আবার 3টা ছাগল 4টা গরুর দাম এত টাকা, তাহলে একটা ছাগলের দাম কত? এই ধরনের আরও যত ধরনের অঙ্ক তৈরি করা যায়। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা সমীকরণ তৈরি করে নেব। যদি 60কে আমরা এস ধরি এবং টাইকে টি ধরি, তাহলে প্রথম শর্ত মতে 3s এবং প্লাস 5টা ইকুয়াল 23, আর সেকেন্ড শর্ত মতে কি 5s প্লাস 1টা ইকুয়াল টু 20। এখান থেকে টি এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিই তাহলে আমরা এস এর মানটা পেয়ে যাব। যেটা বাইর করতে হবে তার অপোজিটটা দ্বিতীয় সমীকরণে বাইর করবে, তাহলে সেই মানটা আমরা প্রথম সমীকরণে বাইর করে দিলেই যেটা আমাদের হচ্ছে যে বের করতে হবে সেটা পাবো। পরের অঙ্ক, 28 নাম্বার, দ্য সাম অফ দ্য স্কোয়ার এ নাম্বার অ্যান্ড
12 times the number is 27. What is the smaller possible value of this number? আবার সেই একই কথা হচ্ছে, আমাদের খুব ভালোভাবে অঙ্কটার একটা সমীকরণ বের করতে হবে, তাহলে আমরা সমাধান করতে পারবো। বলছে যে একটা নাম্বারের বর্গ এবং সংখ্যাটার 12 গুণের সমষ্টি হচ্ছে 27। তাহলে সংখ্যাটার বর্গ এবং তার 12 গুণ, এই দুটা মিলে যোগ করে হচ্ছে 27 হয়। তাহলে স্মল আর পসিবল ভ্যালু, সেই সংখ্যাটা সর্বনিম্ন কত হইতে পারে। তো এইখানে আমি অঙ্কটা খাতায় করেছিলাম। তো এইখানে নাম্বারটা আমরা ধরে নিই যে সেই নাম্বারটা ছিল এ। তাহলে শর্ত মতে কী আছে, এই বর্গ, তাহলে এ স্কোয়ার প্লাস 12 ইকুয়াল টু -27। সরি, এটা ছিল -27। তাহলে আমরা যদি 27 এইখানে আনি এবং এটা যদি মিডল ফ্যাক্টর করি, তাহলে আমরা এখানে এর দুটা মান পাবো, একটা হচ্ছে -9 -3। কিন্তু এখানে বলছে যে স্মল আর। তো ঋণাত্মক নাম্বারের ক্ষেত্রে -9টাই হচ্ছে ছোটো, তাহলে উত্তর হচ্ছে -9। 29 নম্বর অঙ্ক, এ সেক্টর অফ এ সার্কেল অফ রেডিয়াস 5 সেন্টিমিটার ইজ রিকাস্ট ইন্টু এ রাইট সার্কুলার কোন অফ হাইট 4 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য রেজাল্টিং কোন? এটা পরিমিতির একটা অঙ্ক। তাহলে এর বাংলাটা হচ্ছে যে কি, এ সেক্টর অফ এ সার্কেল অফ রেডিয়াস 5 সেন্টিমিটার, অর্থাৎ 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের ক্ষেত্রকে রিকাস্ট ইন্টু এ রাইট সার্কুলার কোন অফ হাইট 4 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের ক্ষেত্রকে কী করতেছে, 4 সেন্টিমিটার উচ্চতার একটি কোণকে পরিণত করলাম। কোণ, তাহলে এখানে বলছে যে সেই কোণকের হচ্ছে যে ভলিউম কত, সেই কোণকের আয়তন কত। তাহলে এখানে আমাদের যে একটা ছবি আছে, তাহলে আমরা এই যে ছবিটা দেখি, তো প্রথমে এটা ছিল 5 সেন্টিমিটার, সেটাকে আমরা যদি ঘুরাই নিছি, তাহলে এইখান থেকে এই অংশটা হচ্ছে 5 সেন্টিমিটার, এবং তার যদি আমরা ধরে নেই যে এই কোণটা আর এই কোণটা, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এই টোটাল যে আমাদের কোণ তৈরি হয়, এই কোণকটা, এটার ভলিউমটা কী আছে। আমরা এখানে যদি পিথাগোরাসের সূত্র ফেলি, তাহলে এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে কত পাবো, আর এর মানটা √5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। আমরা এটাকে মূলত 5টাকে এল ধরে নিয়েছি এবং 4টাকে এইচ ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আর এর মান পাবো। তাহলে কেন আমরা আর এর মান বের করলাম, কারণ আমরা জানি যে কোণকের ভলিউম আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচের মান তো জানাই আছে 4, আর এর মানটা আমরা এখান থেকে বাড়ি করে নিলাম কত, 3। তাহলে এই সূত্র দিয়ে, পরিমিত এই সূত্রটা দিয়ে অঙ্কটা হবে। 30 নম্বর অঙ্ক, দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গেল ক্লাসরুম ইজ x স্কোয়ার মাইনাস 25, হুইচ অফ দ্য ফলোইং বাইনোমিয়ালস কুড রিপ্রেজেন্ট দ্য লেন্থ অ্যান্ড ওয়াইড অফ দ্য রুম। অর্থাৎ এখানে একটা বীজগণিতের অঙ্ক দিচ্ছে যে একটা আমার ক্লাসরুম আছে, যে ক্লাসরুমের হচ্ছে দৈর্ঘ্য, রেক্টেঙ্গেলের হচ্ছে যে এরিয়া, ক্ষেত্রফল হচ্ছে যে x স্কোয়ার মাইনাস 25। তাহলে সেইটার হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ কীরকম হতে পারে। তাহলে x স্কোয়ার মাইনাস 25, এটাকে যদি আমরা ভাঙ্গাই, তাহলে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে x প্লাস 5 ইন্টু s মাইনাস 5। তাহলে দৈর্ঘ্যটা হবে কি s প্লাস 5, প্রস্থটা s মাইনাস 5, এই দুইটা হইতে পারে। তো এই ছিল বাকি অঙ্কগুলোর সমাধান। সকলকে ধন্যবাদ। আমরা আরও কিছু ভিডিও আনবো, বিশেষ করে সামনের ভিডিওতে আমরা রিটেন সলিউশন নিয়ে আলোচনা করব, রিটেন ম্যাথ এবং অন্যান্য অংশ। সকলকে ধন্যবাদ।